আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজশাহী কলেজের এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি স্মৃতি সারোয়ার, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ। শিক্ষার্থীরা, দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমরা ভার্চুয়াল পদ্ধতিতে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। এটা একদিক দিয়ে অবশ্যই আমাদের খুব বড় বেদনার বিষয়, কিন্তু আশা করছি খুব দ্রুতই আল্লাহর অশেষ রহমতে আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসরুমে বসে ক্লাস নিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদি জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, সেটা নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তথা প্রাণীবিদ্যার দ্বিতীয় অধ্যায়। আর যে টপিকটা আমি তোমাদের সাথে আজ আলোচনা করব তা হচ্ছে রুই মাছ বা ল্যাবিও রোহিতা। তো শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই আমরা মাছ সম্পর্কে কিছু প্রাইমারি ধারণা নেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে আমার সাথে কিছুটা সময় এই ক্লাসের দিকে দিবে। তো যাই হোক, মাছ বলতে সাধারণভাবে আমরা কি বুঝি? মাছ বলতে আমরা বুঝে থাকি যে জলে বসবাসকারী এক প্রকার প্রাণী, যা আমাদের খাদ্য তালিকার একটি অংশ। কিন্তু বায়োলজির ভাষায় কিন্তু মাছ বলতে এটাকে বোঝানো হয় না। বায়োলজির ভাষায় বলা হয় ফিশ ইজ এ লিম্বলেস কোল্ড ব্লাডেড ভার্টিব্রেট অ্যানিমালস উইথ গিলস অ্যান্ড ফিন্স। অর্থাৎ মাছ কি? জলজ মেরুদণ্ডী প্রাণী যারা উপাঙ্গবিহীন, যারা ফুলকার সাহায্যে শ্বসন সম্পন্ন করে এবং পাখনা দ্বারা চলাচল করে। এটাই হচ্ছে মাছের এক্সাক্ট সংজ্ঞা। দেখো, এখানে বেশ কতগুলি টার্ম কিন্তু চলে আসছে, যেমন কোল্ড ব্লাডেড, আমি বললাম শীতল রক্ত বিশিষ্ট, তাই না? এখন শীতল রক্ত বিশিষ্ট কারা? যেসব প্রাণীদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে তারাই কিন্তু শীতল রক্ত বিশিষ্ট, তাই না? আরেকটা কি টার্ম ব্যবহার করলাম, যে পাখনার সাহায্যে চলাচল করে। এদের তো কোনো উপাঙ্গ নেই, মাছে কখনো হাত পা হয় না, আমরা তো জানি, তাই না শিক্ষার্থীরা? তো এই উপাঙ্গ এদের যেহেতু নাই, এরা পাখনার সাহায্যে চলাচল করে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা মাছের সবচেয়ে মানে কি বলবো বিশেষায়িত বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অন্যান্য আদার্স যে প্রাণীরা আছে তারা যেমন লাং বা ফুসফুস দ্বারা শ্বসন সম্পন্ন করে, মাছ কিন্তু শ্বসন সম্পন্ন করে ফুলকা দ্বারা। ঠিক আছে, তাহলে মাছের এই সংজ্ঞাগুলো আমরা ঠিকমতো অনুধাবন করার চেষ্টা করব, যে এটা শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকা দ্বারা শ্বসন সম্পন্ন করে এবং কি করে, এরা পাখনা দ্বারা চলাচল করে। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো, এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা স্লাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে মাছের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক আমরা রাখার চেষ্টা করেছি, যেগুলো সঠিকভাবে ইন্ডিকেট করবে যে একটা মাছের এক্স্যাক্টলি কি কি বৈশিষ্ট্য থাকবে। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রথম বৈশিষ্ট্য আছে, এরা মুখ্য জলজ প্রাণী। অবশ্যই কোনো মাছই আমরা কিন্তু জানি না যে পানি ছাড়া অন্য কোথাও থাকে, তাহলে অবশ্যই এরা অ্যাকুয়াটিক একটা অ্যানিম্যাল। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, বলছে দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি? আমরা জানি যে যখন কোনো প্রাণীকে তার কেন্দ্র অক্ষ বরাবর সমান দুটি অর্ধাংশে ভাগ করা যাবে, তখনই আমরা তাকে বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসম। এবং এদের 3 কোষ স্তর দেখা যায়। 3 কোষ স্তর কি? এটাও তোমরা নিশ্চয় জানো শিক্ষার্থীরা, যে ভ্রূণীয় স্টেজে এদের দেহে কোষের 3টি লেভেল থাকে। সেই লেভেলগুলো কি? একটোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। ঠিক আছে, 3 নম্বর বৈশিষ্ট্য দেখো, এখানে লেখা আছে এরা প্রকৃত সিলোমেট। প্রকৃত সিলোমেট মানে কি? এদের দেহে যে সিলোম বা দেহগহ্বর রয়েছে তা প্রকৃত ধরনের। প্রকৃত ধরনের বলতে আমরা মিন করছি যে এটা অবশ্যই মেসোডার্ম থেকে উদ্ভূত হবে এবং এটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত হবে। আরেকটা বৈশিষ্ট্য এর সাথে দেওয়া আছে, দেখো, যে আভ্যন্তরীণভাবে দেহ খণ্ডিত। আভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যাপারটা বুঝতে হবে। আভ্যন্তরীণভাবে এদের দেহ খণ্ডিত, বাহ্যিকভাবে কাদের বলো তো? নিশ্চয়ই তোমাদের মনে আছে, তোমরা 9 এবং 10-এ পড়েছো যে কেঁচোর দেহ বাহ্যিকভাবে খণ্ডায়িত, এটা আমরা জানি। এই ল্যাবিওরোহিতা সহ আদার্স যে মাছগুলো আছে এদের খণ্ডায়নটা কেমন? আভ্যন্তরীণ। ঠিক আছে, এর পরের বৈশিষ্ট্যে চলে যায় যে এদের দেহ মাকু আকৃতির, দ্যাট মিনস স্ট্রিমলাইন্ড। স্ট্রিমলাইন্ড মানে মাকু আকৃতির এবং আইস দ্বারা আবৃত। মাছে অবশ্যই আইস থাকে, এটা আমরা জানি। তারপর আরেকটা বৈশিষ্ট্য 5 নম্বরে আছে, দেখো, যে দেহে যুগ্ম এবং অযুগ্ম পাখনা বিদ্যমান। যুগ্ম অযুগ্ম বুঝতে পারছো? যুগ্ম বলছি কি আমরা কাকে? যে জোড়া যে পাখনাগুলো থাকে সেগুলো যুগ্ম, এবং অযুগ্ম যেগুলো পাখনা জোড়া না বরং একক থাকে। ঠিক আছে, এবং শেষ বৈশিষ্ট্য আমরা যেটা বলছি সেটা হচ্ছে এরা একলিঙ্গিক প্রাণী। এখন একলিঙ্গিক প্রাণী নিশ্চয়ই বুঝতে পারছো যে রিপ্রোডাক্টিভ যে অর্গান বা রিপ্রোডাক্টিভ যে সিস্টেম, এই সিস্টেমটা মাছের দেহে কি হয়?
পৃথক পৃথক দেহে অবস্থান করে। একই দেহে যে পুরুষ প্রজনন তন্ত্র এবং একই দেহে যে স্ত্রী প্রজনন তন্ত্র থাকবে তা কিন্তু না, পৃথক পৃথক দেহে অবস্থান করবে। এবং বলেছি এদের প্রধান শ্বসন অঙ্গ ফুলকা, এটা নিয়ে কিছুক্ষণ আগেই হালকা একটু তোমাদেরকে ধারণা দিয়েছি। ঠিক আছে, তাহলে মাছের সাধারণ বৈশিষ্ট্যগুলো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা কিছুটা অনুধাবন করতে পেরেছো। ঠিক আছে, এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু রুই মাছ, কিন্তু তার আগে আমি একটু ওভারল্যাপ করেছি, এই ব্যাপারে প্রসঙ্গত একটু জানিয়ে রাখা দরকার যে মাছের বিবর্তনিক প্রেক্ষাপট, কিভাবে মাছের উদ্ভূত হলো মাছ পৃথিবীতে। ঠিক আছে, ধারণা করা হয় বিবর্তনবিদ যারা আছেন তারা বলেছেন যে আজ থেকে বহু আগে প্যালিওজুইক মহাযুগ, তোমরা নিশ্চয় জানো যে বেশ কতগুলি মহাযুগ আছে, এর মধ্যে প্যালিওজুইক মহাযুগের কয়েকটা পিরিয়ড ছিল। সেই পিরিয়ডগুলো কি কি? কার্বনিফেরাস, আরও ছিল কি ডেভোনিয়ান, সিলোরিয়ান। এই সময়গুলোতে, এই পিরিয়ডগুলোতে কিন্তু মাছ পৃথিবীতে প্রথম আবির্ভাব ঘটিয়েছিল নিজেদের। এবং ধারণা করা হয়ে থাকে ব্রাঙ্কিওস্টোমা নামক একটি প্রোটোকর্ডেট, প্রোটোকর্ডেট কারা? কর্ডেটের আদি পূর্বপুরুষ যারা, সেই ব্রাঙ্কিওস্টোমা নামক প্রোটোকর্ডেট দ্বারা প্রোটোকর্ডেট হতেই কিন্তু এদের উদ্ভব। এবং সবচেয়ে বেশি মাছের বিস্তার লাভ হয়েছিল ডেভোনিয়ান পিরিয়ডে। এজন্য ডেভোনিয়ান পিরিয়ড যেটা, সেটাকে বলা হয়ে থাকে এজ অফ ফিশ, মানে মাছের যুগ। ঠিক আছে, এখন দেখো রুই মাছ সম্পর্কে আমরা কিছুটা জানি যে রুই মাছ ক্যাটেগরিক্যালি কিন্তু একটা কার্প ফিশ। এখন কার্প ফিশ, কার্প মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। এখন মাছের মধ্যে যে মাছগুলো দেহ সাইক্লয়েড আইস দ্বারা আবৃত থাকবে, এবং যে মাছে পাখনা উপস্থিতি থাকবে, এবং যে মাছে ওভারি বা ডিম্বাশয় ব্যাপক পরিমাণ প্রসারিত এবং অনেক হিউজ পরিমাণে, এ কারণে তাদের ডিম্ব ধারণ ক্ষমতা বা ফিকান্ডিটি অনেক বেশি। তো ফিকান্ডিটি বা ডিম্ব ধারণ ক্ষমতা যদি বেশি হয়, শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে তাদের কি হয়, যে তাদের যে আপত্য বা সন্তান জন্ম দেওয়ার প্রবণতা সেটা বেশি থাকে। এ কারণে এরা অনেক উচ্চ ফলনশীল। এই মাছগুলোকে কিন্তু ক্যাটেগরিক্যালি আমরা বলি কার্প ফিশ। এই কার্প ফিশ কিন্তু আবার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে মেজর কার্প এবং আরেকটা হচ্ছে মাইনর কার্প। এখন নাম থেকে আমরা বুঝতে পারি মেজর শব্দের অর্থ কি? বড়। যে কার্প ফিশগুলো আকৃতিতে এবং দেখতে অনেক বড় হয় সাইজে, সেগুলো হচ্ছে মেজর কার্প। জাস্ট লাইক কাতলা, রুই, মৃগেল, এই মাছগুলো কার্প, বাট এগুলো সাইজে বেশ বড় হয়। আর মাইনর কার্পগুলো কোনগুলো? মাইনর কার্প নাম থেকে বুঝতে পারছো সাইজে এরা ছোট হবে, সাচ অ্যাজ বাটা, কিংবা তোমরা বলতে পারো পুঁটি, এগুলো কিন্তু মাইনর কার্প। ঠিক আছে, তাহলে রুই মাছ কিন্তু ক্যাটেগরিক্যালি আমরা কি বললাম, যে এটা হচ্ছে সার্পিনিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত একটি মাছ, যারা অনেক বড় ডিম্বাশয় যুক্ত বলে এরা কার্প ফিশের অন্তর্ভুক্তি লাভ করেছে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সবাইকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে শ্রেণীতাত্ত্বিক অবস্থান। প্রত্যেকটা প্রাণীর কিন্তু শ্রেণীতাত্ত্বিক অবস্থান আছে। তোমরা অলরেডি অনেকগুলো ক্লাসে এগুলো আলোচনা করেছো, আমি জানি তোমরা সবাই এই ব্যাপারে অবগত আছো যে প্রত্যেকটা স্পেসিফিক প্রাণীরই কিন্তু একটা শ্রেণীতাত্ত্বিক অবস্থান থাকবে। যেমন ঘাস ফড়িং তোমরা যখন পড়েছো তারও নিশ্চয় শ্রেণীতাত্ত্বিক অবস্থান পড়েছো, তোমরা যখন হাইড্রা পড়েছো তারও পড়েছো। কারণ এগুলো কি? এগুলো আমাদের প্রতীকী প্রাণী, এবং প্রতীকী প্রাণীর শ্রেণীতাত্ত্বিক অবস্থান জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ল্যাবিওরোহিতা বা রুই মাছের শ্রেণীতাত্ত্বিক যে অবস্থান, সেটা আমরা জানানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো স্ক্রিনে নিশ্চয়ই বুঝতে পারছো ফাইলাম এখানে কি? কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা। এরপর চলে আসো ক্লাস কি? অ্যাক্টিনোপটেরিজি। অর্ডার হচ্ছে সাইপ্রিনিফর্মিস, অর্ডার কি? সাইপ্রিনিফর্মিস। এরপরে নেক্সটে আসো ফ্যামিলি হচ্ছে সাইপ্রিনিডি, তারপর জেনাস হচ্ছে ল্যাবিও, আর স্পিসিস হচ্ছে ল্যাবিওরোহিতা। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি, ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস অ্যাক্টিনোপটেরিজি, অর্ডার সাইপ্রিনিফর্মিস, ফ্যামিলি সাইপ্রিনিডি, জেনাস ল্যাবিও, অ্যান্ড স্পিসিস হচ্ছে ল্যাবিওরোহিতা। এটাই হচ্ছে রুই মাছের শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য। এখন যে জিনিসটা রুই মাছ সম্পর্কে জানতে হলে আমাদের প্রাইমারি ধারণা হিসেবে হোক আর যেভাবেই হোক আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই রুই মাছটা আসলে দেখতে কেমন, এবং সেটা কোনটাকে তুমি স্পেসিফিক্যালি রুই মাছ বলবা সেটা আমাদেরকে চিনতে হবে। আসলে রুই মাছ কি? যে সহজলভ্য একটা মাছ, আমাদের সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলোতে খুবই মানে কি বলবো, বিখ্যাত খাদ্য তালিকার একটা অংশীদার, এবং এরা গুড সোর্স অফ প্রোটিন। 80% প্রোটিনের যে রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু এই ধরনের খাদ্য থেকে আমরা কালেক্ট করে থাকি, অন্তত তৃতীয় বিশ্বের দেশগুলো। তো এই রুই মাছগুলো সাধারণত দৈর্ঘ্যে 1 থেকে 1.5 ফুট পর্যন্ত হয়, আর ওজনে হয় সাধারণত 700 গ্রাম থেকে 800 গ্রাম। তবে বাংলাদেশের একমাত্র নদী হচ্ছে হালদা নদী, যে নদীতে একদম ন্যাচারাল সোর্স থেকে পোনা আহরণ যদি করা যায়, এবং সেই পোনা থেকে যদি নতুন অপত্য হিসেবে রুই মাছ জন্ম লাভ করে, তাহলে সেই রুই মাছ পরিণত দশায় গিয়ে 2.5 থেকে 3 কেজি ওজন পর্যন্ত হতে পারে।
ঠিক আছে। আর এই রুই মাছের বসতি সম্পর্কে আমরা একটু জানি। হ্যাবিটেট বা বসতি কি, যে রুই মাছ সাধারণত আমি আগেই বললাম যে সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলোতেই মেইনলি দেখতে পাওয়া যায়, যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মিয়ানমার ইত্যাদি। এসব দেশে নদী, নালা, খাল, বিল, ডোবা সব জায়গায় এবং প্লাবন সমভূমিগুলোতে ব্যাপক পরিমাণে রুই মাছ দেখতে পাওয়া যায়। তবে এই যে রুই মাছ, এর উচ্চ প্রোটিন সমৃদ্ধ হবার কারণে, সহজে চাষযোগ্য হওয়ার কারণে এখন বিশ্বের অনেক দেশেই কিন্তু এই মাছের ব্যাপক চাষ শুরু হয়েছে। যেমন ফিলিপিন্স, চীন, জাপান, রাশিয়া এই দেশগুলোতে ব্যাপক পরিমাণে এখন রুই মাছের চাষ করা হচ্ছে, খাদ্য একটা গুরুত্বপূর্ণ মেনু হিসেবে স্বীকৃতি দিয়ে। ঠিক আছে। এখন আবাসের কথা তো আমরা বললাম, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্বভাব। আমরা প্রত্যেকটা প্রাণী যদি অপত্য দশা থেকে, মানে ভ্রূণীয় দশা থেকেই বলি, ভ্রূণীয় দশা স্টেজে তোমরা জানো যে মাছের যখন ডিম থেকে একটা সদ্য ভ্রূণের জন্ম হচ্ছে, নতুন একটা অপত্য বা শিশু একটা রুই মাছের জন্ম হচ্ছে, তখন সে কিভাবে জন্ম নেয় তোমাদেরকে একদম সাধারণ ভাষায় যাতে তোমরা বুঝতে পারো আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে তাদের দেহে কুসুম থলি থাকে। সেই কুসুম থলি, সেই কুসুমটা ওরা 4 থেকে 5 দিন ওখান থেকে ওই কুসুম দিয়ে জৈবিক চাহিদা পূরণ করে থাকে। ঠিক আছে। তার মানে সে সময় কি তাদের খাদ্য গ্রহণের কোনো প্রয়োজনীয়তা থাকে না। এরপরে যখন তারা একটু বড় হয়ে আঙ্গুলিপোনা দশায় গিয়ে পৌঁছায়, তখন কি করে এরা খাদ্য হিসেবে গ্রহণ করে প্ল্যাঙ্কটন। তোমরা নিশ্চয় প্ল্যাঙ্কটনের সংজ্ঞা হিসেবে একটা সংজ্ঞা আছে প্ল্যাঙ্কটনে, তোমরা জানো যে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, সেটা উদ্ভিদ হতে পারে কিংবা প্রাণীও হতে পারে। এই জীবগুলো কি স্রোতের প্রতিকূলে যেতে পারে না, অনুকূলে ভেসে বেড়ায়, খুব হালকা সন্তরণশীল। এগুলোকেই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট বাচ্চা রুই মাছগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপর বৃদ্ধি স্টেজ এক পর্যায়ে যখন আরেকটু এগিয়ে যায়, যখন তারা কি হয় যে আঙ্গুলিপোনা স্টেজে চলে আসে, তখন কি ঘটনাটা ঘটে, তারা খাদ্য হিসেবে শৈবাল, রেণু, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ গ্রহণ করে। এইভাবেই সময় পেরিয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যায় যখন এরা পরিণত দশা প্রাপ্তি হয়ে যায়, এরা পরিপূর্ণভাবে হার্বিভোরাস হয়। হার্বিভোরাস নিশ্চয়ই তোমরা জানো। হার্বিভোরাস কারা? শাকাশী। তার মানে পুরো এরা হচ্ছে বিভিন্ন লতা পাতা, বিভিন্ন রকমের ঘাস, এগুলোকে এরা খাদ্য তালিকায় নিয়ে নেয় এবং এদের মুখচ্ছিদ্রে যে পুরু ওষ্ঠ দ্বারা বেষ্টিত থাকে, সেই ওষ্ঠ গঠন পর্যালোচনা করে বিজ্ঞানীরা এই ব্যাপারে একদম নিশ্চিত হয়েছেন যে এরা আসলে শাকাশী এবং ঘাস এবং লতা পাতা কামড়ে খেয়ে এরা বেঁচে থাকতে পারে। ঠিক আছে। আর যদি আমরা এর একটা পুকুরের বিভিন্ন লেভেল বিবেচনা করি, তাহলে এই রুই মাছ কিন্তু মিড লেভেলে থাকে। একটা পুকুরে কিন্তু 3টা স্তর আছে, সারফেস লেয়ার, মিড লেয়ার অ্যান্ড বটম লেয়ার। বটম লেয়ার বুঝতেই পারছো, একদম তলদেশের। মিড লেয়ারটা কি? মাঝখান। এবং ওপরে সারফেস লেয়ার। সারফেস লেয়ারে সাধারণত কাতলা মাছ থাকে, আর রুই মাছ থাকে মিড লেয়ারে, মধ্য লেয়ারে। আর বটম লেয়ারে সাধারণত আমরা দেখতে পাই মৃগেল জাতীয় মাছ। যাই হোক, সেগুলো আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। তো যাই হোক, আমরা বললাম এদের স্বভাবের কথা। আরও একটা ব্যাপার জানিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে যে একদম যখন লার্ভাল স্টেজে রুই মাছ থাকে, তখন এরা কিন্তু সবসময় স্কুলে থাকে। আমাদের মানুষের ক্ষেত্রে স্কুল কি? বিদ্যালয়, যেখানে আমরা লেখাপড়া শিখি, কিন্তু মাছেরও কিন্তু স্কুল থাকে। মাছের স্কুলটা কি? যে ঝাঁক। তোমরা দেখেছো নিশ্চয়ই যে ছোট ছোট মাছের পোনাগুলো একদম দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় ঝাঁকে ঝাঁকে করে, এই যে ঝাঁকটা, একে বলা হয় মাছের স্কুল। ঠিক আছে। আর যখন সেই পরিণত দশা প্রাপ্ত হয় এবং সম্পূর্ণ নিজেই স্বাবলম্বী হয়ে যায়, তখন সে একক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ে। এবং এ ব্যাপারে প্রসঙ্গত জানিয়ে রাখি যে 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলে কিন্তু রুই মাছ বাঁচতে পারে না। ঠিক আছে। তো যাই হোক, আমরা রুই মাছের বেশ কিছু স্বভাব সম্পর্ক জেনে নিলাম, এখানে শ্রেণীতাত্ত্বিক অবস্থানও জানলাম। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, এখন আমাদের আলোচনা যে বিষয়টি, সেটি হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন। সেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এক্সটার্নাল স্ট্রাকচার অফ রুই ফিশ। আচ্ছা, এখন এক্সটার্নাল স্ট্রাকচার বলতে হলে যে জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে যে রুই মাছটা কিন্তু একটা বনি ফিশ। আর বনি ফিশ কারা? যাদের অন্তকঙ্কালটা বোন দ্বারা গঠিত। তার মানে কি? অস্থি দ্বারা নির্মিত। আমরা এ ব্যাপারে একটু তোমাদের জানিয়ে রাখি যে মাছ কিন্তু আবার দুই ধরনের হয়ে থাকে। এক প্রকার মাছের অন্তকঙ্কাল হয় বোন দিয়ে তৈরি, হাড় দিয়ে তৈরি, সেগুলোকে আমরা বলি অস্টিকথিস। আর আরেক প্রকার মাছের অন্তকঙ্কাল হয় কি? কন্ডোকিনিয়াম দ্বারা তৈরি, তরুণাস্থ নির্মিত, এদেরকে বলা হয় কি? কন্ডিকথিস, যেমন হাঙর। ঠিক আছে। তো রুই মাছ কিন্তু অস্টিকথিসের মধ্যে পড়ে। আর এই মাছটা বনিফিশ, কারণ যে বললাম অন্তকঙ্কালটি কি দ্বারা গঠিত? অন্তকঙ্কালটি পুরোই অস্থি দ্বারা গঠিত। আচ্ছা, এই মাছের দেহের শেপটা আমি প্রথমে একটু বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম যে মাকু আকৃতির বা স্ট্রিমলাইন্ড। এই স্ট্রিমলাইন্ড কিন্তু এমনি এমনি হয়নি, এটা কিছুই না, একটা অ্যাকুয়েটিভ অ্যাডাপ্টেশনের ফ্যাক্টর।
এটা কেন? যে যখন জলজ পরিবেশে সে চলাফেরা করবে তখন যাতে কোনো জলজ বাধা তাকে প্রতিহত করতে না পারে, এর জন্য এর দেহের আকৃতি মাকু। মাকু বলতে তো আমরা জানি যে সামনে এবং পেছনে সরু, মাঝখানটা চওড়া। এই আকৃতিটা, এই শেপটা সহজে জলজ পরিবেশে যে কোনো বাধা প্রতিহত করে সামনে এগিয়ে যেতে পারে। এই কারণেই সাধারণত রুই মাছের দেহের আকৃতিটাকে মাকু আকৃতি বা স্ট্রিমলাইনড বলা হয়। ঠিক আছে, এখন বাহ্যিক গঠন আমরা 3টি শিরোনামে আলোচনা করব। প্রথম শিরোনাম হচ্ছে মস্তক, তারপর আলোচনা করব ট্রাঙ্ক, তারপর আলোচনা করব কি টেল। তার মানে হেড, ট্রাঙ্ক অ্যান্ড টেল। আমি বাংলায় বলছি মস্তক, দেহকাণ্ড এবং লেজ। এখন দেখো মস্তকে চলে আসি। ঠিক আছে, এটা আলোচনার আগে একটু তোমাদেরকে পিকচারটা আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি যে শিরোনাম 3টার কথা বললাম সেটা হচ্ছে একদম এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ যে ঠোঁটের মতো। মাছের ঠোঁটকে কিন্তু এক্স্যাক্টলি জীববিজ্ঞানের ভাষায় ঠোঁট বলা যাবে না, বলতে হবে তুণ্ড বা স্নাউট। এই স্নাউট থেকে যে অপারকুলাম দেখতে পাচ্ছ, অস্থির মতো একটা গঠন, এই যে তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে অপারকুলামে এই পর্যন্ত। তার মানে এইখান থেকে এই যে এই পর্যন্ত এই এরিয়াটাকে আমরা বলছি কি মস্তক। রুই মাছের মস্তক দেখো কিছুটা অর্ধচন্দ্রাকৃতির এবং একটু ঢালু। পুরো মস্তকটা একটু কালচে বর্ণের এবং এই মস্তক কিন্তু আইসবিহীন। দেহে যদিও এদের সাইক্লয়েড আইস থাকে, বাট এদের মস্তকে কিন্তু কোনো আইস থাকে না। এদের মস্তকে আইস থাকে না। এখন মস্তকে কি কি অংশ আছে আমরা স্লাইডে যে এই অংশটা আবার আলোচনার চেষ্টা করি। দেখো, মস্তকে বেশ কতগুলি আবার অংশ আছে, সেগুলো আমরা আলাদা আলাদা করে এখানে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আছে চক্ষু, তারপর নাসা ছিদ্র, এরপর মুখছিদ্র, কানকো, ব্রাঙ্কিওস্টিগাল পর্দা এবং শেষে ম্যাক্সিলারি বারবেল। এখন চলে আসি চক্ষুতে। হ্যাঁ, চক্ষুতে এখন রুই মাছ বা ল্যাবিওরহিতার মস্তকের উভয় দিকে দুটা সুস্পষ্ট চক্ষু বিদ্যমান। ঠিক আছে, এই চক্ষুতে কিন্তু কোনো নেত্র পল্লব নেই, চোখের পাতা নেই এদের, তাই না? এটা তো আমরা সবাই জানি, মাছের চোখে কোনো পাতা থাকে না। আচ্ছা, আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মাছের চোখের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে মাছের চোখ কিন্তু নিকটিটেটিং পর্দা দ্বারা আবৃত থাকে। এটা কেন? এটা এমনি না, এটা অ্যাকুয়েটিক অ্যাডাপ্টেশনের একটা বিশেষ কৌশল। অ্যাকুয়েটিক পরিবেশ অ্যালকালাইন হতে পারে কিংবা অ্যাসিডিক হতে পারে, কোনো টক্সিসিটি থাকতে পারে, সেগুলোকে ফেস করার জন্য এদের চোখের উপরে একটা প্রলেপ থাকে। সেই প্রলেপটাকে আমরা বলছি নিকটিটেটিং পর্দা। আর এই সুস্পষ্ট চোখ দিয়ে এরা খুব চমৎকারভাবে পানিতে দেখতে পায়। এরপরে ক্ষয়ে চলে আসছি। দেখো, নাসা ছিদ্র। নাসা ছিদ্র তো আমাদেরও আছে, তাই না, নস্ট্রিল। তবে আমাদের সাথে এই যে ল্যাবিওরহিতা নাসা ছিদ্র পার্থক্য আছে। আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস চালাচ্ছি কোথায়? বায়বীয় পরিবেশে, কিন্তু মাছ কিন্তু শ্বাস প্রশ্বাস চালায় কোথায়? তারা অ্যাকুয়েটিক পরিবেশে, জলজ পরিবেশে। এ কারণে এদের নাসা ছিদ্রে কিন্তু কপাটিকা দ্বারা সুরক্ষিত এবং এরা নিজে স্বয়ংক্রিয়ভাবে সেটাকে খোলা এবং বন্ধ করতে তারা সমর্থ রাখে। এই নাসা ছিদ্র একদম তুণ্ডের ওপরে এবং চোখের নিচে অবস্থান করে একজোড়া নাসা ছিদ্র। ঠিক আছে, এই নাসা ছিদ্রের মাধ্যমে এরা বিভিন্ন এটা কিন্তু একটা সেন্সরি অর্গানও বটে। এই নাসা ছিদ্রের সাথে যেই নার্ভের কানেকশন আছে সেটা পিটুইটারি গ্ল্যান্ডের সাথে সংযোগ রক্ষা করে এবং পানিতে কোনো বিশেষ স্মেল থাকলে, কোনো বিশেষ ঘ্রাণীয় বস্তু থাকলে তারা সেটা স্মেল করে ইনস্ট্রাকশন নেয়। ঠিক আছে, এরপর চলে আসি। দেখো, মুখছিদ্র। এদের মুখছিদ্রটি কি পুরো ওষ্ঠ দ্বারা বেষ্টিত। এদের মুখছিদ্রের চোয়ালে কিন্তু কোনো দাঁত নেই। রুই মাছের চোয়ালে কোনো দাঁত নেই। এদের দাঁত আছে কোথায়? গলিবিলিও এরিয়ায়। কারণ হলো এরা হার্বিভার্স, শাকাশী। ঠিক আছে, আর এদের মুখছিদ্রটা অর্ধচন্দ্রাকৃতি এবং পুরো ওষ্ঠ দ্বারা বেষ্টিত, যাতে এরা কামড়ে বিভিন্ন লতাপাতা জাতীয় উদ্ভিদগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলে আসি কানকো। কানকো তো বুঝতে পারছো, অপারকুলাম। আমি ছবিতে আরেকবার চলে যাই, তোমরা তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, কানকো অলরেডি দেখিয়েছি তোমাদেরকে, তখন দেখালাম। এই যে এইটা তোমরা প্রসঙ্গত একটু বলি, গল্পের মতো করি, যে বাজারে প্রিয় শিক্ষার্থীরা অনেকেই হয়তো বাবা মার সাথে গিয়েছো তোমরা মাছের বাজারে। যদি গিয়ে থাকো তাহলে দেখবা যে যারা ক্রেতা তারা কিন্তু অপারকুলামটা তুলে দেখার চেষ্টা করে যে ভেতরে অবস্থা। ভেতরে যদি লাল কিছু দেখতে পাওয়া যায় তাহলে ধরা হয় কি যে এই মাছটা ফ্রেশ এবং টাটকা। এর কারণ কি? যে লাল এটা মিন করে যে ফুলকা কিছুক্ষণ আগে কিন্তু পানির অ্যাটাচমেন্টে ছিল, এ কারণে ডিজলভ অক্সিজেনটা সে গ্রহণ করেছিল, বিধায় ফুলকাটা লাল। এই কানকো কিন্তু তুলে অনেকেই দেখে, তাই না? এটা একটা কৌশল ফ্রেশ কিনা মাছ সেটা চেনার জন্য। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না। তো এটাই হচ্ছে অপারকুলাম। অপারকুলাম কিছুই না, একটা অস্থিময় পাত বিশেষ। এটা গিল চেম্বারটাকে পুরো সুন্দর করে ঢেকে রাখে এবং সুরক্ষা প্রদান করে থাকে। ঠিক আছে, এখন অপারকুলাম তো তোমরা নিশ্চয়ই পজিশনটা দেখেছো। এখন আমরা আগের স্লাইডে চলে যাচ্ছি।
এই অপারকুলামের পরে আছে ব্যাঙ্কিস্টিক্যাল পর্দা। এখন ব্যাঙ্কিস্টিক্যাল পর্দাটা কোথায়, আবার সেই ছবিতে চলে যায়। ব্যাঙ্কিস্টিক্যাল পর্দাটা দেখো, এই যে অপারকুলামটা আমরা দেখালাম না, এইখানেই কিন্তু একটা ঝালরের মতো পর্দার মতো সাদা অংশ থাকে, সেটা অলওয়েজ ওরা ওঠানামা করাতে থাকে। এবং এই যে ব্যাঙ্কিস্টিক্যাল পর্দা, এখানে কিন্তু কতগুলো কাঁটা আছে, সেগুলোকে বলা হয় ব্যাঙ্কিস্টিক্যাল রে। সেই কাঁটাগুলো সেখানে ভিত্তিটাকে মজবুত করে রাখে, এবং এটার কাজ কি, যে সুনিয়ন্ত্রিতভাবে যাতে অপারকুলামটা খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করা যায়, এই কারণে কিন্তু ব্যাঙ্কিস্টিক্যাল মেমব্রেনটা কাজ করে থাকে। ঠিক আছে, এরপরে চলে আসি ম্যাক্সিলারি বালবেল। এখন ম্যাক্সিলারি বালবেলটা কিভাবে চিনবা, আবার ছবিতে যাই। দেখো ম্যাক্সিলারি বালবেল বলতে এখানে তোমরা ঠিক বুঝতে পারবে না, ছবিতে আইডেন্টিফাই করা একটু কঠিন, তবে তোমাদেরকে মৌখিকভাবে বলি। বোয়াল মাছ তো তোমরা অনেকে দেখেছো, তাই না? বোয়াল মাছকে আমরা কি বলি, যে এদের বিড়ালের মতো গোঁফ থাকে, এই যে গোঁফটা, এটাই কিন্তু ম্যাক্সিলারি বালবেল। এখন রুই মাছেও কিন্তু ম্যাক্সিলারি বালবেল আছে, বাট বোয়ালে যেমন অনেক প্রলম্বিত, এদেরটা কিন্তু ক্ষয়িষ্ণু, একদম দেখতে আঁচিলের মতো, ঠোঁটের ওপরে দুই পাশে দুটা ম্যাক্সিলারি বালবেল এদের আমরা দেখতে পাই। আর ম্যাক্সিলারি বালবেলটা কি, ম্যাক্সিলারি বালবেলটা কিন্তু একটা সেন্সরি অর্গান। যখন পানিতে কোনো জলজ পরিবেশে বাধার সম্মুখীন হয়, এদের দেহে ফিল করার আগে সেই ম্যাক্সিলারি বালবেলটা সেই বাধাটাকে কি করে, ফিল করে, তখন সে পরিবেশ সম্পর্কে সে সতর্ক হয়ে যায় এবং সেখান থেকে সে সরে যায়। এটা হচ্ছে পরিবেশ ফিল করার একটা হাতিয়ার, এর জন্য আমরা এটাকে বলছি সেন্সরি অর্গান। কোনটাকে, এই ম্যাক্সিলারি বালবেলটাকে। ঠিক আছে, তাহলে মস্তকের মধ্যে যে অংশগুলো আছে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই একটু করে বুঝতে পেরেছো। প্রথমে বললাম চক্ষু, এরপরে বললাম নাসা ছিদ্র, দেন মুখছিদ্র, কানকো, ব্যাঙ্কিস্টিক্যাল পর্দা, ম্যাক্সিলারি বালবেল। আচ্ছা, এরপর আমরা পরের অংশে চলে যাই, দেহকাণ্ড বা ট্রাঙ্ক। এখন দেহকাণ্ডটা কি সেটা একটু আমরা দেখি, এদের এরিয়াটা দেখো। দেহকাণ্ড যেখান পর্যন্ত আমরা অপারকুলাম বা কানকো দেখলাম, সেখান থেকে শুরু এবং পায়ুর আগ পর্যন্ত। পায়ুটা কোথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই জাস্ট এই লেভেলেই কিন্তু পায়ু আছে, এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই যে এই এরিয়া বরাবর এই যে অংশটা, এটা হচ্ছে দেহকাণ্ড। এই অংশটাই কিন্তু চ্যাপ্টা, তাই না? আমরা বললাম তো মাকু আকৃতি মানে মাঝখানটা চ্যাপ্টা, এই রুই মাছের মাঝখানটা চ্যাপ্টা, এটাকে দেহ কাণ্ড বা ট্রাঙ্ক বলছি আমরা। এখন দেহকাণ্ড আবার বেশ কতগুলি অংশ নিয়ে সুসজ্জিত, সেগুলো কি কি দেখো। প্রথমে আসি পাখনা, তারপরে আছে আইস, পার্শ্বরেখা অঙ্গ এবং পায়ু। এখন চলে আসি পাখনায়। আগেই বলেছি যে মাছের তো কোনো উপাঙ্গ থাকে না, আমরা বললাম না যে ফিশ ইজ এ লিম্বলেস অ্যাকুয়াটিক অ্যানিমেল। লিম্বলেস মানে কি, এদের কোনো হাত নেই, পা নেই। তাহলে এই হাত পায়ে যে কাজ আমরা করে থাকি, সেটা মাছরা কি দিয়ে করে, এই পাখনা দিয়ে। এবং বিবর্তনকে যদি আমরা বিশ্বাস করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হবে যে ধীরে ধীরে সরল থেকে জটিলের সৃষ্টি, এবং কি ক্ষুদ্র থেকেই বৃহতের সৃষ্টি। তার মানে আদি প্রাণীগুলোই এক পর্যায়ে কিন্তু জটিল প্রাণী সৃষ্টি করেছে। আগেকার প্রাণীদের কোনো এক সময়কার পাখনায়, এখনকার প্রাণীদের হাত পা, এটা কিন্তু বিবর্তন বিশ্বাস করে, এবং আমরা যদি বিবর্তন বিশ্বাস করি, আমাদেরকেও এটাই মানতে হবে। তাহলে ধরা হয় যে এই যে মাছের পাখনা, এই পাখনাটা কিন্তু আজকের আমাদের হাত পায়ের পূর্বরূপ, এটা কিন্তু বিবর্তনে বিশ্বাস করতেই হয়। আচ্ছা, তাহলে এই পাখনা কি, এই পাখনাটা হচ্ছে এদের জলজ পরিবেশে চলাচলের প্রধান হাতিয়ার। এরা পাখনা দ্বারা জলজ পরিবেশে চলাচল করে। এখন রুই মাছের পাখনা আমরা এখানে কয়েক রকমের দেখতে পাচ্ছি, স্ক্রিনে দেখো। প্রথমটা হচ্ছে ডরসাল ফিন, দেন পেক্টোরাল ফিন, পেলভিক ফিন, অ্যানাল ফিন অ্যান্ড কর্ডাল ফিন। তার মানে পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, স্টোনি পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। এখন প্রথমটাতে চলে আসি, পৃষ্ঠ পাখনা। আচ্ছা, ল্যাবিওরোহিতার দেহে আমরা আরেকবার ছবিটাতে ফিরে যাব পজিশন দেখার জন্য। দেখো পৃষ্ঠ পাখনা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা, এই যে এটা হচ্ছে পৃষ্ঠ পাখনা। ঠিক আছে, এটা কোথায় অবস্থান করছে, দেহকাণ্ড বা ট্রাঙ্কের ঠিক পৃষ্ঠদেশে একক একটি পাখনা। কোনটা, পৃষ্ঠ পাখনা। এই পৃষ্ঠ পাখনাটা বেশ প্রলম্বিত, এবং এখানে প্রায় 14 থেকে 16টি পাখনা রশ্মি থাকে। পাখনা রশ্মি, এখন এটা কি পাখনা রশ্মি নিশ্চয়ই তোমরা জানো, ফিন রে বলে এটাকে। এটা মাছের পাখনাকে দৃঢ়তা প্রদান করে। যখন কোনো মাছকে আমরা ধরতে যাই, কাটা দিবে, এ কথাটা বলি কেন বলি, এই যে কাটা, এটা কিন্তু পাখনা রশ্মি। এবং এক্ষেত্রে প্রসঙ্গত একটু বলে রাখি, মজার একটা তথ্য, সেটা হচ্ছে যে আমরা যেমন মানুষের চেহারা, মানুষের ব্যক্তিত্ব, স্বভাব, কথা সবকিছু দিয়ে একজনকে আরেকজন থেকে আইডেন্টিফাই করতে পারি। মাছের যখন তুমি একটা থেকে আরেকটাকে আইডেন্টিফাই করবা, কিভাবে করবা, এই পাখনা রশ্মি তোমাকে সাহায্য করবে। কিভাবে, যেমন ল্যাবিওরি বেশ কতগুলো স্পেসিস আছে, সাচ অ্যাজ ল্যাবিওরোহিতা, ল্যাবিও বাটা, ল্যাবিও কালবাসু, অনেকগুলো স্পিসিস আছে। এখন কোনটা ল্যাবিও রোহিতা, কোনটা ল্যাবিও বাটা, আমরা কি করে বুঝবো, এই পাখনা রশ্মি গণনা করে। খুবই মজার একটা তথ্য, এটা হয়তো তোমরা জানতা কিনা আমি জানি না, তবে যদি না জানো আজকে জেনে নাও যে একটা স্পিসিস থেকে আরেকটা স্পিসিসে মাছের যখনই ভেরিয়েশন সৃষ্টি হবে, পাখনা রশ্মি গণনা করলে একদম এক্স্যাক্টলি ধরা যায় যে এটা আসলে ল্যাবিও রোহিতা, না ল্যাবিও বাটা, না ল্যাবিও কালবাসু। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পৃষ্ঠ পাখনা বলছি আমরা, পৃষ্ঠ পাখনা সম্পর্কে। পৃষ্ঠ পাখনার কাজ কি, যে এটার প্রধান কাজই হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করা।
এবং চলনে অবশ্যই মাছকে সাহায্য করে। ঠিক আছে, এরপরে চলে আসো পৃষ্ঠ পাখনার পরে যে পাখনা, সেটা হচ্ছে বক্ষ পাখনা। বক্ষ পাখনার পজিশনটা আমরা একটু দেখি, বক্ষ পাখনা কোনটা। এই যে অপার পুরামে নিচে পাখনা দেখতে পাচ্ছ, লেখা আছে, এখানে লেবেলিং করা আছে, দেখো বক্ষ পাখনা। এটাও কিন্তু যুগ্ম পাখনা। যুগ্ম বলতে দুই দিকে এক জোড়া পাখনা অবস্থান করবে। ঠিক আছে, এখন বক্ষ পাখনার কাজ কি? এটা ল্যাবিওরহিতাকে সামনের দিকে এগিয়ে যেতে চলাচলের সময় সাহায্য করে থাকে। এখানে পাখনা রশ্মি কয়টা থাকে? এখানে পাখনা রশ্মি থাকে 16টির মতো। 16টি পাখনা রশ্মি দ্বারা সুরক্ষিত। ঠিক আছে, এরপরে চলে আসি স্লাইডে। দেখো বক্ষ পাখনার পরে আছে শ্রোণী পাখনা। শ্রোণী পাখনার আমরা আবার পজিশনটা একটু দেখে ফেলি। শ্রোণী পাখনা কোনটি? নিচে দেখো, একদম কেন্দ্র বরাবর নিচের দিকে, অঙ্ক দিকে। তার মানে ল্যাবিওরহিতার দেহের অঙ্ক ভাগে একদম নিচের দিকে একজোড়া পাখনা থাকে, এটাই হচ্ছে শ্রোণী পাখনা। ঠিক আছে, শ্রোণী পাখনা কয়টা থাকবে? শ্রোণী পাখনায় পাখনা রশ্মি থাকে 9টা। পাখনা রশ্মি মিন্স সেই কাঁটাগুলি, ফিন রেগুলি থাকে 9টি। ঠিক আছে, এখন শ্রোণী পাখনার কাজ কি? শ্রোণী পাখনা মাছকে চলাচলের সময় এবং যখন স্টেবল থাকে মাছ, মানে একটা জায়গায় অনেক সময় দেখো না মাছ একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সেই সময় কিন্তু শ্রোণী পাখনা ভারসাম্যটা রক্ষা করে থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো শ্রোণী পাখনা। এরপরে পরবর্তী অংশে চলে আসি পায়ু পাখনা। পায়ু পাখনা কি? পায়ুর পরবর্তী অংশে যে পাখনাটি বিদ্যমান সেটাকে আমরা বলছি পায়ু পাখনা। এটাও আমরা একটু দেখে ফেলতে পারি স্লাইডে। এই যে দেখো পায়ু পাখনা দেখতে পাচ্ছ নিশ্চয়ই শিক্ষার্থীরা, স্লাইডে এটা চলে আসছে পায়ু পাখনা। পায়ু পাখনায় কিন্তু পাখনা রশ্মি থাকে কয়টা? 9টা। ঠিক আছে, 9টা পাখনা রশ্মি পায়ু পাখনায় থাকে। আচ্ছা, এরপরে চলে আসি, সরি আমি ভুল করলাম, 6 থেকে 7টি। হ্যাঁ, পায়ু পাখনাতে 6 থেকে 7টি পাখনা রশ্মি থাকে। পায়ু পাখনার কাজ কি? এটাও চলাচলের সময় মাছকে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এরপরে স্লাইডে চলে আসি, দেখো পুচ্ছ পাখনা। পুচ্ছ শব্দের অর্থ নিশ্চয়ই শিক্ষার্থী তোমাদের জানা আছে। পুচ্ছ শব্দের অর্থ কিন্তু লেজ, আমরা জানি না, পুচ্ছ মানে তো লেজ, তাই না? তো লেজের পাখনা যেটা, সেটাই পুচ্ছ পাখনা। এখন পুচ্ছ পাখনা সম্পর্কে আরেকটু বলে রাখি যে ল্যাবিওরহিতার যে পুচ্ছ পাখনা একদম শেষের দিকে দেখো অনেকটা ভি শেপ দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু পুচ্ছ পাখনা। এই পুচ্ছ পাখনায় কয়টা পাখনা রশ্মি থাকে? পুচ্ছ পাখনা থেকে 19টি পাখনা রশ্মি। এবং এই ল্যাবিওরহিতা বা রুই মাছের পুচ্ছ পাখনা কিন্তু হোমো সার্কেল ধরনের। এখন হোমো সার্কেলটা কি? হোমো শব্দের অর্থ কি? সমান। সমান দুটি অর্ধাংশ নিয়ে যে পুচ্ছ পাখনা গঠিত, সেটা কিন্তু হোমো সার্কেল। দেখো ওপরের লোবটা নিচের লোবটা সমান, দুটি সমান অংশ নিয়ে গঠিত না পুচ্ছ পাখনাটা? এটাকে আমরা বলছি হোমো সার্কেল। এর হোমো সার্কেল পুচ্ছ পাখনা বিদ্যমান এবং এটা লেজের একদম শেষ সীমায়। এইটা কি হিসেবে কাজ করে? এটা কিন্তু রাডারের কাজ করে। হঠাৎ করে গতিপথ বদলাবে রুই মাছ, তখন কিন্তু পুচ্ছ পাখনা সে কাজে লাগাবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম পাখনা সম্পর্কে কিছুটা ধারণা আমরা অলরেডি পেয়ে গেলাম। হ্যাঁ, পাখনা সম্পর্কে আমাদের ধারণা একটু ক্লিয়ার হলো। আবার আমি একবার বলে ফেলছি যে পাখনা কি কি ধরনের দেখলাম: পৃষ্ঠ পাখনা, দেন বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। এর পরবর্তী অংশে চলে আসি, দেহকাণ্ডে কি থাকে? আইস। আইস কিন্তু মাছের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আমি প্রথম আলোচনার শুরুতেই বলে দিয়েছি, তাই না? তো এই যে রুই মাছে যে আইস থাকে, এই আইসটা কি ধরনের? সাইক্লয়েড। এন্ড সাইক্লয়েড আইস আবার কি ধরনের? আমরা একটা ছবি এখানে রেখেছি, তোমরা দেখলে ক্লিয়ার হতে পারবা। এই যে রুই মাছের আইস, এই ধরনের আইস কিন্তু রুই মাছের দেহে দেখতে পাওয়া যায়, এই সাইক্লয়েড আইসটা। এই আইসটা অনেকাংশে গোলাকৃতির হয়ে থাকে। এর একটা প্রান্ত একদমই উন্মুক্ত থাকে আর আরেকটা প্রান্ত ইপিডার্মিসে পতিত থাকে, তার মানে উপরের স্কিনের মধ্যে গেঁথে দেওয়া থাকে। এই আইসটা দেখতে অনেকটা কালচে, তবে যখন ব্রিডিং সিজন মিন্স যখন এদের প্রজনন ঋতু, সেই সময় এই সাইক্লয়েড আইসগুলো কিন্তু লালচে বর্ণ ধারণ করে থাকে। এই আইসের গঠনে তোমরা নিশ্চয়ই স্লাইডে দেখতে পাচ্ছ একদম কেন্দ্রে ফোকাস আছে, তাই না? ফোকাস আছে আর আশপাশে অনেকগুলো রেখা। এই যে দেখতে পাচ্ছ আশপাশে যে অনেকগুলো রেখা, এই রেখাগুলো হচ্ছে আমরা বৃদ্ধি রেখা। এখানে একটা মজার তথ্য তোমাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে মানুষের বয়স নির্ণয় করা অনেক সহজ, সেটা মানুষ মনে রাখো কিংবা লিখে রাখুক, তারা মনে করতে পারে। কিন্তু গাছ, তারপর মাছ, এদের বয়স কিভাবে নির্ণয় করা হবে? এই মাছের আইস কিন্তু বয়স নির্ণয়ের প্রধান হাতিয়ার। সেটা কিভাবে? এই যে ফোকাসকে কেন্দ্র করে বৃদ্ধি রেখাগুলো দেখছো শিক্ষার্থীরা, এই বৃদ্ধি রেখাগুলো একটা বছরে কয়টা সৃষ্টি হচ্ছে, এর উপরে বেস করে কিন্তু বিজ্ঞানীরা চট করেই ল্যাবরেটরিতে বসেই নির্ধারণ করে ফেলতে পারে যে এই মাছটার এক্স্যাক্টলি বয়স কত। খুবই মজার একটা তথ্য। তাহলে গাছের ক্ষেত্রে তোমাদের অনেকেরই জানা আছে, আমি জানি, তারপরেও আমি বলি যে গাছের বয়স কিভাবে নির্ণয় করা হয়। গাছের যে গুড়ি বা গাছের যে কাণ্ড, সেটা কাটলে বর্ষবলয় তৈরি হয়, মাঝখানে অনেক রাউন্ড দাগ দেখতে পাওয়া যায়, তাই না? অনেকে দেখেছো তোমরা হয়তো বা। সেই যে দাগগুলো, সেই দাগগুলো দ্বারা গাছ বা উদ্ভিদের কিন্তু বয়স নির্ণয় করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখন সাইক্লয়েড আইস সম্পর্কে বলছি যে সাইক্লয়েড আইস সমগ্র দেহ জুড়েই কিন্তু ল্যাবিওরহিতার অবস্থান করে। এই সাইক্লয়েড আইসটার এক প্রান্ত খোলা থাকে আর এক প্রান্ত পতিত থাকে এপিডার্মিসের মধ্যে, এবং এই আইসে ফোকাসকে কেন্দ্র করে অনেকগুলো বৃদ্ধি রেখা থাকে। এই বৃদ্ধি রেখাগুলো এজ ডিটারমাইন করে।
ঠিক আছে। এবং এই আইসে আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আইসের ফাঁকে ফাঁকে অনেকগুলো মিউকাস গ্ল্যান্ড থাকে। মিউকাস গ্ল্যান্ড আবার কি, এখান থেকে মিউকাস নিঃসৃত হয়, এক প্রকার থকথকে আঠালো পদার্থ। এটাও একটা অ্যাকুয়েটিক অ্যাডাপ্টেশনের হাতিয়ার। কেন, ওর দেহ যখন মিউকাস দ্বারা পিচ্ছিল হবে তখন যে কোনো বাধা তাকে কিন্তু আটকে রাখতে পারবে না, সে একদম পিছলে চলে যেতে পারে। হ্যাঁ, এবং এ ব্যাপারেও দেখবা যে অনেক সময় বাজারে মাছ কিনতে গেলে অনেক ক্রেতাই বলে যে মাছের দেহ যদি আঠালো থাকে সে ফ্রেশ। কারণ কি, যে এখনই যদি জলজ পরিবেশ থেকে সে উঠে আসে তার মিউকাস গ্ল্যান্ডটা অ্যাক্টিভ আছে, কিন্তু যখন মিউকাসের নিঃসরণটা বন্ধ হয়ে যাবে তখন ধরে নিতে হবে এই মাছ অনেক আগেই পানি থেকে উঠে আসছে, তার মানে সে পচনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আইস সম্পর্কে আমরা হালকা ফুলকা জানলাম। আর আইসের একটা গুরুত্বপূর্ণ কাজ তো অবশ্যই আমরা বুঝতেই পারছি কি, যে এটা স্কিনকে প্রোটেকশন দেয়, স্কিনকে সুরক্ষিত রাখে। আর কি হয় যে এর মাঝে মাঝে অনেকগুলো কি থাকে, অনেকগুলো মিউকাস গ্ল্যান্ড থাকে যেটা স্কিনকে জীবনী শক্তি সমন্বিত রাখে। ঠিক আছে, এরপর শিক্ষার্থীরা চলে আসি, দেখো পার্শ্বরেখা অঙ্গ। এর জন্য আবার আমরা ছবিটাতে ফিরে যাই। এই যে দেখো এই মাছের পার্শ্বরেখা অঙ্গ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে একটা দাগ দেখতে পাচ্ছ, এই যে একটা দাগ আসছে, এই যে স্পটের মতো একটা দাগ। যাই হোক, এই স্পটের মতো যে দাগটা দেখতে পাচ্ছ, আমি এক্স্যাক্টলি হাত দিয়ে এখানে ডিটারমাইন করতে পারছি না, তোমরা একটু বুঝে নিতে পারবা। দেখো একটা স্ট্রাইপ, একটা দাগ দেখতে পাচ্ছ, মিডিল বরাবর চলে গেছে একদম কানকো থেকে লেজ পর্যন্ত, দেখতে পাচ্ছ না? আচ্ছা, এটাই কিন্তু পার্শ্বরেখা অঙ্গ বা ল্যাটারাল লাইন অর্গান। এখন স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে এটা একটা সিম্পল একটা দাগ মাছের দেহে, কিন্তু তা কিন্তু না। এটা মাছের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান, এটা একটা তন্ত্র, কিন্তু অর্গানও বললে ভুল হবে, এটা একটা সিস্টেম কেন, যে পার্শ্বরেখা অঙ্গ এমন একটা নালী বা খাদ, যে খাদে অনেকগুলো সেন্সরি অর্গান সজ্জিত থাকে। মনে করো একটা ড্রেন, এই ড্রেনের মধ্যে অনেকগুলো স্নায়ুকোষ সাজানো থাকে মাছের, এবং সেই স্নায়ুকোষের ওপর দিয়ে হালকা করে একটা পর্দা দেওয়া থাকে। সেটা কেন, যে যাতে সেই কোষগুলো সুরক্ষিত থাকে। এই কোষগুলোকে বলা হয় আবার নিউরোমাস্ট সেল। ঠিক আছে, নিউরোমাস্ট সেল। এই নিউরোমাস্ট সেল কি করে, যে একটা সিকোয়েন্স মেনটেন করে সজ্জিত থাকে, কিন্তু যখনই জলজ পরিবেশে রুই মাছ কোনো অনাকাঙ্ক্ষিত বাধার সম্মুখীন হয় তখনই সেই সেলগুলো নিজেদের মধ্যে সিকোয়েন্স বদলায় ফেলে, দ্যাট মিনস সজ্জাটা বদলায় ফেলে। তখন এর সাথে সরাসরি কানেক্টেড থাকে কে, পিটুইটারি গ্ল্যান্ড। তখন পিটুইটারি গ্ল্যান্ডে সরাসরি ইনস্ট্রাকশন চলে যায় যে এই পরিবেশটা আমার জন্য সুইটেবল না, তখন মাছ সেই পরিবেশ ছেড়ে দেয়। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্সরি অর্গান। কোনটা? পার্শ্বরেখা অঙ্গ বা ল্যাটারাল লাইন অর্গান। বুঝতে পেরেছো? দেখে একটা স্পট, একটা দাগ মনে হতে পারে, কিন্তু এটা একটা পুরো পরিপূর্ণ একটা সিস্টেম, একটা তন্ত্র। ঠিক আছে, এরপরে আমরা অনেকটাই এগিয়ে গেছি ক্লাসের দিকে শিক্ষার্থীরা। আরেকটু দেখো, এর পরের অংশ হচ্ছে পায়ু। এখন পায়ু কি, যে আমরা আবার পিকচারটাতে চলে যাই। দেখো এই যে পায়ু পাখনা, ঠিক আগেই পায়ুর অবস্থান। এটা দিয়ে কি করে, এটা দেহের যে বর্জ্য পদার্থ সেটা নিষ্কাশন সম্পন্ন করে থাকে। এটা একদম অঙ্কদেশে অবস্থান করে, এবং এই পায়ুছিদ্রের পথে অনাকাঙ্ক্ষিত এবং উপজাত দ্রব্যগুলো দেহ থেকে বিতাড়িত হয়ে যায়। আলোচনা এরপরে চলে আসি। দেখো দেহকাণ্ডের পরে শেষে আছে কি, লেজ। লেজ সম্পর্কে অলরেডি বলে ফেলেছি আমি, কারণ পুচ্ছ পাখনা আলোচনার সময়। লেজটা এক্স্যাক্টলি কোথা থেকে কত দূর পর্যন্ত, এই যে পায়ুছিদ্র থেকে শেষ পর্যন্ত অংশটুকুই কিন্তু ল্যাবিওরহিতার লেজ হিসেবে বিজ্ঞানীরা ধরে নেন। তার মানে পায়ুছিদ্রর পর থেকে শেষ অংশ পর্যন্ত ল্যাবিওরহিতার লেজ। এই লেজেও কিছুটা অংশ আইস দ্বারা আবৃত থাকে, এবং শেষে আছে কি, হোমোসার্কেল পুচ্ছ পাখনা। এই হোমোসার্কেল পুচ্ছ পাখনাটা রাডার হিসেবে কাজ করে, চলনের সময় ভারসাম্য আনয়ন করে, দিক পরিবর্তনে ল্যাবিওরহিতাকে হেল্প করে থাকে। ঠিক আছে, এবং এই লেজ অংশটুকু কি সমগ্র দেহে কি ভারসাম্য সবচাইতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এই লেজ দ্বারাই সম্পন্ন হয়ে থাকে। লেজ দিয়ে তারা কিন্তু হঠাৎ করে তার দিক পরিবর্তন করে সহ, এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আলোচনায় আজকে আবার একটু প্রথম থেকে আসি। দেখো তোমরা বুঝতে পারবা যে আজকে আমরা আলোচনা কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ রেখেছিলাম। আমরা দেখলাম যে মাছের সংজ্ঞা কি সেটা একটু আলোচনার চেষ্টা করেছি। এরপর মাছের সাধারণ বৈশিষ্ট্য আমরা একটা গ্ল্যান্স তোমরা দেখতে পাচ্ছ কি কি খুব সাধারণ বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। আর আলোচনা করলাম কি, রুই মাছ সম্পর্কে একটু, তাদের আবাস, তাদের খাদ্যাভ্যাস, তাদের শ্রেণীতাত্ত্বিক অবস্থান। আর আলোচনা করলাম আজকে মেইনলি যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার অফ ল্যাবিওরহিতা। তার মানে এই এক্সটার্নাল যেই স্ট্রাকচার, এর মধ্যে আবার আমরা তিনটা ভাগ
ভাগ পেলাম। প্রথমটা ছিল মস্তক, তারপর ছিল দেহকাণ্ড এবং শেষেটা ছিল লেজ। মস্তকের মধ্যে কি কি ছিল? চক্ষু, নাসাছিদ্র, মুখছিদ্র, কানকো, ব্র্যাঙ্কোস্টিকাল পর্দা, ম্যাক্সিলারি বার্বেল, এবং এরপর দেহকাণ্ডেতে কি কি ছিল? পাখনা ছিল, আইস ছিল, পার্শ্বরেখা অঙ্গ এবং পায়ু। পাখনার মধ্যে আবার ছিল কি কি? পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা। আর শেষে আলোচনা করলাম আমরা ল্যাবিওরুহিতা বা রুই মাছের লেজ। তো যাই হোক শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা এর চাইতে বেশি আর আগাবো না। সামনের সেশনে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আশা করছি ক্লাসে কিছুটা হলেও তোমাদেরকে কিছু তথ্য দিতে পেরেছি। তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা এবং আমাদের জন্য দোয়া করবা। আমরা অবশ্যই তোমাদের জন্য দোয়া করি। ভালো থাকো। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।